মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত সর্বমোট 11 জনের মৃত্যু হয়েছে। দুপুরে ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে পরিচালক ডাক্তার নাসিরউদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসাধীন 44 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও 8 জন। পরিচালক জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইউসুফ আলীর রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে মোট 44 জনকে ভর্তি করা হয়। আহতদের দ্রুত সুস্থ করে তুলতে মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে আনা হয় বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সাথে দফায় দফায় বৈঠক করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরউদ্দিন। আমরা আমাদের মতামত, ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। প্রতিটি রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। দগ্ধ রোগীরা সুস্থ না হওয়া পর্যন্ত প্রয়োজনে সিঙ্গাপুরের চিকিৎসক সহ বাংলাদেশের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরউদ্দিন। ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন, উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন। তবে এই মুহূর্তে কাউকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। আমাদের এখানে শিশুই বেশি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই, তাদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে। নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিং এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনা 3য় দিনেও ক্ষত বিক্ষত পড়ে আছে ধ্বংস হয়ে যাওয়া অংশ। চারদিকে কেমন যেন হাহাকার আর শূন্যতা। উড়ে যাওয়া বিমান দেখতে উচ্ছ্বাসে ফেটে পড়ত যেসব শিক্ষার্থী, তাদেরই এখন ভয়ে বুক কেঁপে ওঠে বিমানের শব্দে। মূল ফটক তালাবদ্ধ। প্রিয় সহপাঠী এবং শিশুদের মর্মান্তিক মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না শিক্ষার্থী এবং অভিভাবকরা। এদিকে নিহত, আহত এবং নিখোঁজদের তালিকা তৈরি করতে কমিটি করেছে স্কুল কর্তৃপক্ষ। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2য় বর্ষের ছাত্রী দিয়া প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত সহপাঠী এবং ফুলের মতো নিষ্পাপ শিশুদের হতাহতের ঘটনায় নির্বাক্সে। তাই তো নিজের প্রিয় ক্যাম্পাসের এমন শোকগাথায় ভাষাহীন। এখন ব্লাস্ট হওয়ার সাথে সাথে যখন ফায়ার ফাইটার্সরা আসছে, বাচ্চাদেরকে এক একটা করে বের করছে, এক একটা বাচ্চা রেখে আরেকজনকে নেওয়ার জন্য তারা দৌড় দিতেছিল। ও বাচ্চারা মাটির উপরে ছিল, আর তখন অনেক রোদ ছিল, এমনি বাচ্চাদের অনেক বাজে অবস্থা ছিল। বাচ্চাদের গায়ে থেকে মাংস সব খুলে খুলে পড়তেছিল, অনেক বাজে অবস্থা ছিল ওদের কারো হাত ছিল না, কারো পা ছিল না। তার মতো অনেকেই ছুটে আসছেন প্রাণীর এই প্রতিষ্ঠানে। শিশুদের অকালে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। এবং যে একটা ট্রমা, এই ট্রমাটা থেকে আমরা আসলে এখনো বের হতে পারছি না। অগ্নিকাণ্ডটা ঘটে, আমার বাইক না যে এখানে মারা যাবে আমি তো সেটা জানতাম না। ক্লাস 7-এর ছাত্রী ছিল। ও যে সময় দুর্ঘটনাটা ঘটে, প্লেন পড়েছে তার 5-7 হাত দূরে ছিল। এখন পর্যন্ত আমার বাচ্চাটা কান্নাকাটির মধ্যেই আছে। এতগুলো সন্তান মারা গেল, এইটা ভেবেই তো আমাদের ভিতর থেকে খারাপ হয়ে যায়। স্কুলটা আমাদের জন্য সিকিউর হয়ে যাচ্ছে না। আমার বাচ্চাটা হয়তো বা বেঁচে গেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কিন্তু পাশের বাচ্চাগুলো যে মারা গেছে, ম্যাডামগুলো মারা গেছে, এগুলোকে দেখে মন মানে না।
ঘটনার তৃতীয় দিনেও প্রতিষ্ঠানের অভ্যন্তরের অবস্থা দেখতে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘটনার আলামত সংগ্রহ ও হতাহতের ঘটনায় তথ্য সেল এবং প্রতিষ্ঠানের ছুটি এবং অভিভাবকদের নিয়ে আগামী রোববার বৈঠক করার কথা রয়েছে। ইতিমধ্যে 6 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। প্রাণপণ চেষ্টা করছিলাম কোমলমতি বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসার। ওদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা আসলে কি করব আমরা বুঝতে পারি নাই। নিখোঁজের বিষয় নিয়ে আমাদের একটা ডেস্ক আছে এখানে, অভিযোগ ডেস্কের আসলে অভিযোগ হয়েছে কিনা এটা আমি আসলে অভিযোগ ডেস্কে যাই নাই। তবে এমন হৃদয়বিদারক ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে, ঝরে না যায় নিষ্পাপ শিশুর জীবন, আর যেন কোনো পিতামাতার বুক খালি না হয়, এমন প্রত্যাশা ছিল সর্বমহলের। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মিফতা গালিব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। গালিব, এখনো যাদের চিকিৎসা চলছে তাদের কি পরিস্থিতি দেখছেন এবং চিকিৎসকরা কি জানিয়েছেন? জি, ধন্যবাদ মোহন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আপনি যেমনটি জানেন, গত 21 জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনা হয়েছে, সেই যুদ্ধবিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 165 জন আহতের খবর পাওয়া গিয়েছে। আজকে পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর বলেছে সর্বমোট 30 জন মারা গিয়েছে, কিন্তু আইএসপিআর এর তথ্য মতে এখন পর্যন্ত 32 জন মারা যাওয়ার খবর তারা জানিয়েছে। আপনি যেমনটি জানেন যে আমরা এই রাজধানী বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন রোগী এখানে ভর্তি আছে, যার মাঝে 13 জন হচ্ছে যে সিভিয়ার কন্ডিশনে আছে, আর হচ্ছে যে 23 জন ইন্টারমিডিয়েট লেভেলে আছে। তো আর বাকি 8 জনের অবস্থা সংকটাপন্ন, যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এবং আমরা দুপুরবেলা যেটা জেনেছি, দুপুরবেলায় এখানে সিঙ্গাপুরের যে একটা বিশেষ প্রতিনিধি, চিকিৎসকদের যে বিশেষ প্রতিনিধি দল আসার কথা ছিল, তারা এসেছেন এবং তারা এখানকার রোগীদেরকে তারা অবজারভেশন করেছেন। তারা জানিয়েছেন যে কোনো প্রয়োজনে তারা সশরীরেই তাদেরকে চিকিৎসা সেবা দিতে তারা প্রস্তুত আছে। এই ছাড়া যে 6 জনের ডিএনএ এখন পর্যন্ত পাওয়া যায়নি, এর মধ্যে 1 জনের ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে বলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতো আমরা জানতে পেরেছি। 6 জনের ডিএনএ টেস্টের পর তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ছাড়া আমরা আরেকটি বিষয় আমরা আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর ছাড়াও ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের বিশেষ চিকিৎসক দল তারা বাংলাদেশের এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে তারা প্রস্তুত আছে। তো বোন, এই ছিল আমাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ চিকিৎসা সেবার তথ্য। জি গালিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী মিফতা গালিব আমাদের সঙ্গে সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং সান্ত্বনা দেন নায়েবে আমির। তারপর আত্মার মাগফিরাত কামনায় দোয়াও পড়েন তারা। নায়েবে আমির বলেন, এ ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখনও যেসব শিক্ষার্থীরা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান বের করে পরিবারকে বুঝিয়ে দিতে সরকারের প্রতি জোর আবেদন জানান নায়েবে আমির। আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। তারই একটা কর্মসূচি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন। এবং এই পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে কারা কি অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার, সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি
রাজুক কর্তৃক বিমানবন্দর সহ আশপাশের এলাকাগুলোতে 4 তলার বেশি অনুমোদন না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে আগামী রোববার এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এই সমস্ত এলাকায় 4 তলার বেশি কোনো বিল্ডিং তৈরির অনুমতি রাজুক দেয় না, কিন্তু সেই আইন ভায়োলেশন করে রাজুক 20 তলা 10 তলা থেকে 20 তলা পর্যন্ত সেখানে ভবন নির্মাণ করেছে, যার জন্য প্রতিনিয়ত সেই দুর্ঘটনা দেখা যাচ্ছে। উক্ত ঘটনায় যাদের হতাহত হয়েছে তাদেরকে আমি 10 লক্ষ টাকা করে প্রতিজনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি এবং রাজুক যাতে ওই এলাকায় 4 তলার বেশি কোনো ভবন নির্মাণের অনুমোদন না দেয় তারও একটি প্রেয়ার করেছি। আগামী রোববার শুনানি হবে ইনশাআল্লাহ। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলে, তবে সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণে পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। তবে স্থগিত পরীক্ষা দুটো একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সেই আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার সাধারণ 9টি শিক্ষা বোর্ডের মোট 4 দিনের স্থগিত পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরবর্তীত সূচি অনুযায়ী 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত 10 জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো 12 আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গত 17 জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে 14 আগস্ট। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পারে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 13টি রাজনৈতিক দলের বৈঠকের পর এসব কথা জানান অংশ নেওয়া নেতারা। তারা বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে। নানা কারণে রাজনৈতিক অঙ্গনে সরকারের নিরপেক্ষতা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এসএমআরএফের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার রাত থেকে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয় 13টি রাজনৈতিক দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মত পার্থক্য থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলেও জানান তিনি। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন ও চিন্তিত। বলেছি 3টা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার,
যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোনো একটি বিশেষ দলকে সরকার সুবিধা দিচ্ছে উল্লেখ করে তারা জানান, এতে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি হচ্ছে। ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, কিন্তু তার মানে এই না অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। বিশেষ 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। এবং আমরা আহ্বান জানিয়েছি 5ই আগস্টে তিনি যেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। মাইলস্টোনের দুর্ঘটনায় আহত নিহতদের প্রকৃত তথ্য প্রকাশ এবং গাফলতি খতিয়ে দেখার বিষয়েও অন্তর্বর্তী সরকার প্রধানকে পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। খবর দিতে পারে নাই, এটা আপনি খুঁজে বের করতে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি জড়িত ও নির্বাচন বানচালের চেষ্টা আছে বলেও অভিযোগ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটাই চলবে না, অর্থনীতিকে মুক্ত রাখতে হবে। বিস্তারিত ইলিয়াস মাদবরের প্রতিবেদনে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকট তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডাকেন। জাতীয় স্বার্থে এমন মতবিনিময় আরও বেশি হওয়া প্রয়োজন। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিএনপি মহাসচিব বলেন, গোপালগঞ্জের ঘটনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র এর মধ্যে অবশ্যই আছে। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে, তারা সমস্ত প্রচেষ্টাকে, সমস্ত চক্রান্তকে তারা নস্যাৎ করে দেবে। এদিকে দুপুরের ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না, অর্থনীতিতে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ দিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায়, তাদের সেই সুযোগ ইকুয়াল, সমান সুযোগ থাকবে। আমির খসরু বলেন, বিগত দিনে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছিল অর্থনীতিকে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ, কালো টাকার খেলা, চাঁদাবাজি বন্ধ সহ একটি ভালো সংসদ হবে। এজন্য দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে আইন তৈরি করতে হবে। রংপুরে ঢাকার সমাবেশে মৃত্যুবরণ করা জামায়াত কর্মী শাহ আলমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ চলবে বলেও জানান জামায়াত আমির। কিন্তু কেউ যদি আমাদের উপর কিছু চাপাচাপি করে, আমরা কিছুই মানব না ভাই। আমরা এই না মানার কারণেই অনেক মূল্য দিয়েছি, আরও যত মূল্য দিতে হবে তা দিব, কিন্তু জাতির ইজ্জত কারো কাছে বন্ধক দিব না। এটা একদম পরিষ্কার যে প্রেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাদের মূল্যায়ন কী। আমরা বলবো যে এটা ফেসিবাদ বন্ধ হওয়ার রাস্তা, কালো টাকার খেলা বন্ধ হওয়ার রাস্তা, মাসুল মাস্তানতন্ত্র বন্ধ হওয়ার রাস্তা এবং সংসদে একটা কোয়ালিটি সংসদ হওয়ার জন্যই আমরা এটা লড়াই করছি।
আমরা কোনো দলীয় স্বার্থ এখানে দেখি। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সার্জিস আলম বলেন, তদন্তের নামে বাংলাদেশে আর কোনো খেলা দেখতে চায় না। এ ধরনের ঘটনার পেছনে কারা দায়ী তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এই স্বাস্থ্য উপদেষ্টাটা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দ্বিতীয় ধাপের সংলাপের 18তম দিনের আলোচনা শেষে তিনি একথা জানান। তিনি বলেন, নতুন পদ্ধতিতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি বাছাই কমিটি থাকবে। এই বাছাই কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতিকে দেবেন। রাষ্ট্রপতি বাছাই কমিটির প্রস্তাবনায় শুধু নিয়োগ দেবেন। বাছাই কমিটি সংবিধানে যুক্ত করার বিষয়ে সবাই একমত পোষণ করেছে। প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন গঠনের জন্য একটি নির্বাচন কমিটি গঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন জাতীয় সংসদের স্পিকার। কমিটির সদস্য হিসেবে থাকবেন বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। কমিটি বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে প্রার্থী অনুসন্ধান শুরু করবে।